শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের বাংলা ক্লাসে। আমরা কথা বলছিলাম নীলনদ আর পিরামিডের দেশ নামক ভ্রমণ কাহিনীটি থেকে। ইতোপূর্বে আমরা নীলনদ অংশটুকু সমাপ্ত করেছি। আজকে পিরামিড অংশ। শুরুতেই আমরা গল্পের বর্ণনায় চলে আসি। পিরামিড পিরামিড পিরামিড, চোখের সামনে দাঁড়িয়ে তিনটে পিরামিড। এই তিনটে পিরামিড পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ। লেখকের একই শব্দ তিনবার উচ্চারণের মধ্য দিয়ে পিরামিড সম্পর্কে ওনার যে উচ্ছ্বাস সেটাই কিন্তু তিনি ব্যক্ত করেছেন। পিরামিড পিরামিড পিরামিড, অর্থাৎ চোখের সামনে পিরামিড দেখে তিনি যে আনন্দে উদ্ভাসিত হয়েছিলেন তারই একটা বর্ণনা এখানে আমরা পাই। যুগ যুগ ধরে মানুষ এদের সামনে দাঁড়িয়ে বিস্তর জল্পনা কল্পনা করেছে। দেয়ালে খোদাই এদের লিপি উদ্ধার করে এদের সম্বন্ধে পাকা খবর সংগ্রহ করার চেষ্টা করেছে। পিরামিডের দেয়ালে এভাবে খোদাই করে করে লেখা থাকতো মিশরীয় ঐতিহ্য এবং ইতিহাস সম্পর্কে বিভিন্ন তথ্য, যা আধুনিক বিজ্ঞানীরা গবেষকরা সেই খোদাইকৃত লিপি থেকে মিশরের তথ্য উদ্ধার করার চেষ্টা করেছেন। মিশরের ভিতরে বাইরে আরও পিরামিড আছে, কিন্তু গিজে অঞ্চলের যে তিনটি পিরামিডের সামনে আমরা দাঁড়িয়ে সেগুলোই ভুবন বিখ্যাত, পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম। আমরা জানি গিজার পিরামিডগুলোই সবচেয়ে পুরাতন এবং বড়। এগুলোকে খুফুর পিরামিডও বলা হয়। এগুলোর তৈরি হয়েছে গিজা অঞ্চলের যে পিরামিডগুলো এগুলো তৈরি হয়েছে খ্রিস্টপূর্ব প্রায় 5000 বছর আগে। অথচ এই নিদর্শনগুলো কিন্তু এখনও অনেকটাই অবিকৃত এবং অক্ষত অবস্থায় থেকে গেছে, যা পৃথিবীর অন্যতম সপ্তাশ্চর্য। প্রায় 500 ফুট উঁচু বলে না দেখে চট করে পিরামিডের উচ্চতা সম্বন্ধে একটা ধারণা করা যায় না। এমনকি চোখের সামনে দেখেও ধারণা করা যায় না এরা ঠিক কতখানি উঁচু। চ্যাপ্টা আকারের একটা বিরাট জিনিস আস্তে আস্তে ক্ষীণ হয়ে 500 ফুট উঁচু না হয়ে যদি চোঙার মতো একই সাইজ রেখে উঁচু হতো তবে স্পষ্ট বোঝা যেত 500 ফুটের উচ্চতা কতখানি উঁচু। আমরা ছবিতে যে পিরামিডটা দেখছি এর যে ভিত্তিভূমি, সেখানে যতখানি জায়গা জুড়ে পিরামিডটার অবস্থান, উপরের দিকে কিন্তু ধীরে ধীরে সেটা অনেকটা ক্ষীণ হয়ে গেছে, ক্ষীণ হয়ে উপরে উঠে গেছে। লেখক বলতে চেয়েছেন যদি নিচে যতখানি এর ক্ষেত্র ঠিক একইভাবে এইখান থেকে একই রকমভাবে যদি সে উপরের দিকে উঠে যেত তাহলে এর উচ্চতা সম্পর্কে একটা ধারণা পাওয়া যেত। কিন্তু যেহেতু এটা ধীরে ধীরে অনেকটা ক্ষীণ হয়ে উপরের দিকে উঠেছে, চারদিক থেকেই অনেকটা কমে গেছে এরিয়াটা, সেই কারণে এর উচ্চতা সম্পর্কে সঠিক ধারণা করা সম্ভব নয়। বোঝা যায় দূরে চলে গেলে। গিজে এবং কায়রো ছেড়ে বহু দূরে চলে যাওয়ার পর হঠাৎ চোখে পড়ে তিনটি পিরামিড সবকিছু ছাড়িয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে। ছবিতে আমরা তিনটি পিরামিড দেখতে পাচ্ছি যা গিজে এবং কায়রো ছেড়ে বহু দূরে চলে আসার পরে যে পিরামিডগুলোকে এইভাবে দেখা যাচ্ছে। এই ছবিটা ওভাবেই ধারণ করা অনেক দূর থেকে। এই যে তিনটে ছবি, এই ছবিগুলো আসলে গিজের সেই তিনটি পিরামিড যার কথা লেখক বলেছেন। অনেক দূর থেকেও এদেরকে দেখা যায়, কিন্তু খুব কাছে গেলে এর উচ্চতা সম্পর্কে সঠিক ধারণা করা সম্ভব হয় না। তাই বোঝা যায় এ বস্তু তৈরি করতে কেন 23 লক্ষ টুকরো পাথরের প্রয়োজন হয়েছিল। টুকরো বলতে একটু কমিয়ে বলা হলো, কারণ এর 4-5 টুকরো একত্র করলে একখানা ছোটখাটো ইঞ্জিনের সাইজ এবং ওজন হয়। কিংবা বলতে পারো 6 ফুট উঁচু এবং 3 ফুট চওড়া করে এ পাথর দিয়ে একটা দেয়াল বানালে সে দেয়াল লম্বায় 650 মাইল হবে। অর্থাৎ লেখক টুকরো বলতে আমাদের যে সাধারণ ধারণা আছে সেই জিনিসটাকে কিন্তু একটু পরিষ্কার করে বলার চেষ্টা করেছেন। এক একটা টুকরো এখানে আমরা দেখছি, টুকরো বলতে আমাদের যে প্রচলিত ধারণা তার চেয়ে কিন্তু অনেকটাই ব্যতিক্রম। এই যে এক একটা পাথর,
পাথরের যে এক একটা চাই বা ব্লক বলা হয় এগুলোকে, এগুলো গ্রানাইট ও চুনা পাথর দিয়ে তৈরি। একটার পর একটা পাথরকেই শুধু সাজিয়ে নির্মাণ শিল্পীরা, নির্মাণ শ্রমিকরা পিরামিডটা তৈরি করেছেন। সেই সময় কিন্তু আধুনিক প্রযুক্তিগত ব্যবহার যেগুলো আমরা এখন দেখতে পাই, প্রযুক্তির যে ব্যবহার এখন প্রচলিত আর কি, সেই জিনিসটা কিন্তু ওই সময় ছিল না। আমরা কথা বলছি খ্রিস্টপূর্ব 5000 বছর আগের কথা। সেই সময় শুধুমাত্র তাদের একটা সাধারণ জ্ঞান বা দক্ষতা দিয়ে 23 লক্ষ টুকরো পাথরের ব্যবহারে এই পিরামিডগুলো নির্মাণ করা হয়েছে। সবচেয়ে বড় পিরামিডটা বানাতে নাকি 1 লক্ষ লোকের 20 বছর লেগেছিল। ফারাওরা বিশ্বাস করতেন তাদের শরীর যদি মৃত্যুর পর পচে যায় কিংবা কোনো প্রকারের আঘাতে ক্ষত হয়, তবে তারা পরলোকে অনন্ত জীবন পাবেন না। এখানে আমরা একটা তথ্য পাচ্ছি যে ফারাওরা বিশ্বাস করতেন, ফারাও হচ্ছে মিশরীয় সম্রাট। প্রাচীন মিশরীয় রাজবংশের রাজাদের একটা প্রচলিত উপাধি ছিল ফারাও। মূলত এই পিরামিডগুলোর ভেতরে ফারাওদের মৃতদেহকেই মমি বানিয়ে সংরক্ষণ করা হতো, কারণ তারা বিশ্বাস করতেন তাদের দেহ যদি পচে যায় তাহলে তারা পরকালের অনন্ত জীবন থেকে বঞ্চিত হবেন। এই কারণে তাদের দেহ কোনো অবস্থাতেই যেন ক্ষতবিক্ষত হতে না পারে, এই কারণে বিশালাকার পিরামিডগুলো নির্মাণ করে তাদের মৃতদেহগুলোকে সংরক্ষণ করা হতো। আর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রতীকী ছবি, নির্মাণ শিল্পীরা কিভাবে ব্লকগুলো বা আমাদের পাথরের টুকরোগুলো দিয়ে পিরামিড তৈরি করছেন। বলা হয়েছে 1 লক্ষ লোকের 20 বছর লেগেছিল সবচেয়ে বড় পিরামিডটা তৈরি করতে। এখানে আমরা ফারাওদের কিছু প্রতীকী ছবি দেখছি, তাদের প্রতিচ্ছবি আর কি। এখানে 3টি ফারাও রাজার, ফারাও সম্রাটের আর কি প্রতিচ্ছবি। তাই মৃত্যুর পর দেহকে মমি বানিয়ে সেটাকে এমন একটা শক্ত পিরামিডের ভিতরে রাখা হতো যে তার ভেতরে ঢুকে কেউ যেন মমিকে ছুঁতে পর্যন্ত না পারে। মমি বিষয়টা কি? প্রাচীন একটা পদ্ধতি মমি, যাতে মৃতদেহগুলোকে সংরক্ষণ করে রাখা হতো যে পদ্ধতিটার মাধ্যমে, সেটাই হচ্ছে মমি। মমি করে রাখা হতো বলা হচ্ছে কথাটা। এই যে একটি মৃতদেহ, সেটাকে বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে পেঁচিয়ে বিভিন্ন স্তরে সেটাকে সাজিয়ে সর্বশেষ এই যে চতুর্থ যে ধাপটা আমরা দেখছি, এই ধাপে পিরামিডের ভেতরে সংরক্ষণ করা হয়। অত্যন্ত মূল্যবান বস্ত্র এবং ধাতব দ্রব্যাদি দিয়ে মমিগুলোকে সাজানো হয়। একজন রাজার বা একজন সম্রাটের উপযুক্ত মর্যাদা দিয়ে মমিগুলোকে পিরামিডের ভেতরে সংরক্ষণ করা হয়। শুধু তাই নয়, ফারাও সম্রাটের প্রয়োজনীয় সব রকম উপকরণ, নিত্য ব্যবহার্য জিনিসপত্র সহ মমিগুলোকে পিরামিডের ভেতরে সংরক্ষণ করা হয়। আমরা এ পর্যায়ে একটা প্রামাণ্য চিত্র থেকে দেখে নিতে পারবো ফারাও রাজাদের সেই দেহকে কোথায় সংরক্ষণ করা হতো, মৃতদেহকে, এবং পিরামিডের সৌন্দর্য। প্রচুর দর্শনার্থীর ভিড় আমরা দেখছি।
এই পিরামিডগুলোই কিন্তু মিশরীয় ইতিহাস এবং ঐতিহ্যের প্রতীক। আমরা পিরামিডে প্রবেশের পথ দেখতে পাচ্ছি একটা। পিরামিডের ভেতর থেকে তোলা দৃশ্য। বাইরের সৌন্দর্য একটু একটু করে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, পাথরগুলো অনেকটা বিধ্বস্ত। পাথরের গায়ে বিভিন্ন রকম চিত্র অঙ্কন করা আছে। এই দৃশ্যগুলোই মিশরের ইতিহাসকে ধারণ করে আছে। দেয়ালে খোদাই করা আছে মিশরীয় লিপি। শিক্ষার্থী, আমরা এক ঝলক দেখে নিলাম মিশরীয় সেই সৌন্দর্যের কিছুটা অংশ। আসলে এই পিরামিডগুলোই মিশরীয় ঐতিহ্যের একটি বড় নিদর্শন। পিরামিডগুলো নির্মিত হয়েছিল মিশরের প্রাচীন সম্রাট ফারাওদের মৃতদেহ মমি হিসেবে কবরস্থ করে রাখার জন্য। পাথরের চাই দিয়ে তৈরি এই বিশালাকার সমাধিস্তম্ভগুলো আজও মানুষের দৃষ্টি আকর্ষণ করে। আমরা চলে আসি পরের কথায়। নিদ্রিতের চোখে যেরকম পড়ে, আমার চোখে ঠিক তেমনি এসে পড়ল পশ্চিমাকাশ থেকে চন্দ্রাস্তের রক্তচ্ছটা আর পূর্বাকাশ থেকে নব অরুণোদয়ের পূর্বাভাস। একই সাথে একদিক থেকে লেখক দেখতে পাচ্ছেন চন্দ্রাস্ত এবং অন্য দিক থেকে নব অরুণোদয়ের পূর্বাভাস, অর্থাৎ দিনের শেষ, দিনের শুরু এবং রাতের শেষ। এই যে রাত এবং দিনের সন্ধিক্ষণ, সেই সৌন্দর্যটা লেখক
এই বর্ণনার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা একটা বর্ণনার সাথে মিল রেখে কাছাকাছি একটা ছবি এখানে তোমাদের জন্য ব্যবহার করেছি। নব অরুণোদয়, অর্থাৎ সকালের যে সূর্যটা প্রথম আমাদের কিরণ ছড়ায় সেই সূর্যের বর্ণনা লেখক দিয়েছেন। রাস্তা ক্রমেই সরু হয়ে আসছে। রাস্তায় দুদিকে দোকানপাট এখনো বন্ধ। দু একটা কফির দোকান খুলি খুলি করছে। ফুটপাতে লোহার চেয়ারের উপরে পদ্মাসনে বসে দু চারটি সুদানি দারোয়ান তসবি জপছে। আমরা জানি যে লেখক কিন্তু রাতে ভ্রমণ করছেন। তিনি কায়রো শহরে রাতে খাওয়া দাওয়া করলেন, এরপরে আবার তার মোটর গাড়ি চলছে এবং তিনি শহর প্রদক্ষিণ করছেন। প্রথম ছবিতে খুব সকালের শহর, যেখানে দোকান খুলি খুলি করছে, এখনো সম্পূর্ণ সব দোকান খোলেনি, এবং একটা প্রতীকী ছবি এখানে ব্যবহার করা হয়েছে, সুদানি দারোয়ান যিনি তসবি জপছেন সকালের প্রার্থনা শেষ করে। খবরের কাগজগুলোর দোকানের সামনে অল্প একটু ভিড়। তরল অন্ধকার সরল আলোর জন্য ক্রমেই জায়গা করে দিচ্ছে। কি অদ্ভুত একটি বর্ণনা দিয়েছেন লেখক সেই সকালের। খবরের কাগজ যার দোকানে সামান্য কিছু ভিড় এবং তরল অন্ধকার সরল আলোর জন্য ক্রমেই জায়গা করে দিচ্ছে। আমি একটা প্রতীকী ছবি এখানে ব্যবহার করেছি মিশরের সকালের, যেখানে সূর্যের আগমনে অন্ধকার দূরীভূত হচ্ছে। একটু একটু করে আলো এবং ছায়া, এই দুইয়ের সম্মিলনে যে সৌন্দর্যটা এখানে দেখছি তারই বর্ণনা লেখক তুলে ধরেছেন। আধো ঘুমে আধো জাগরণে জড়ানো হয়ে সবকিছুই যেন কিছু কিছু দেখা হলো। সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল মসজিদের মিনারগুলোকে। এদের বহু মিনার দাঁড়িয়ে আছে আল্লাহর নামাজের ঘর মসজিদের উপর। মসজিদে যে নিপুণ মোলায়েম কারুকার্য আছে, সেরকম করবার মতো হাত আজকের দিনে কারো নেই। মিশরীয় প্রাচীন সভ্যতার এই নিদর্শনের বর্ণনা দিতে গিয়ে লেখক বর্তমানের সাথে একটা তুলনা করেছেন, এবং লেখকের মতে এরকম কারুকার্য আজকের দিনের শিল্পীরা হয়তো ততটা নিখুঁতভাবে করতে পারেন না। প্রযুক্তির ব্যবহারে আমরা অনেক আধুনিকতর জিনিস তৈরি করছি, আধুনিকতর স্থাপত্য শিল্প আমরা দেখতে পাই, কিন্তু প্রাচীন শিল্পীদের এই রকম সৃষ্টি লেখকের দৃষ্টি আকর্ষণ করেছে। মসজিদের উপরে যে মিনার থাকে তারই একটা দৃশ্য এখানে তুলে ধরেছি। প্রকৃতির গড়া নীল আর মানুষের গড়া পিরামিডের পরেই মিশরের মসজিদ ভুবন বিখ্যাত এবং সৌন্দর্যে অতুলনীয়। পৃথিবীর বহু সমজদার শুধু এই মসজিদগুলোকেই প্রাণ ভরে দেখবার জন্য 7 সমুদ্র 13 নদী পেরিয়ে কায়রোতে আসেন। এখানে কায়রোর কিছু মসজিদের ছবি আমি দিয়েছি তোমাদের জন্য। লেখকের ভাষায় নীল নদ, পিরামিড এবং এই মসজিদ, এগুলোর সৌন্দর্য অতুলনীয়। আমি আরো কিছু ছবি, মসজিদের ছবি মিনার সহ এখানে রেখেছি। কি অপরূপ সৃষ্টি! মানুষ তার দক্ষতা দিয়ে এই সৃষ্টিগুলো আমাদের উপহার দিয়েছেন। মিশরীয় শিল্পী, মিশরীয় ভাস্করদের এই সৃষ্টিশীলতা যুগ যুগ ধরে মানুষের হৃদয়কে আন্দোলিত করে আসছে। সুপ্রিয় শিক্ষার্থী, এই সাথে শেষ হয়ে গেল নীলনদ আর পিরামিডের দেশ নামক ভ্রমণ কাহিনীটি থেকে আলোচনা। তোমরা বাসায় গল্পটি পড়বে এবং এই ভিডিওগুলো তোমাদের সহায়ক হবে বলে আমি আশা করছি। সবাই ভালো থেকো, পড়াশোনার সাথে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।